অ্যাজমা হয়, সিপিডি রোগী, অ্যাজমা রোগীদের অবস্থা খারাপ হয় শীতের মধ্যে, সিপিডি রোগীরা বেশি আক্রান্ত হয়, ফাইব্রোসিসের রোগীরা, এবং সেই সাথে ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে শীতের মধ্যে আরও কিছু কাজ হয়। যেমন শীতের মধ্যে বাতাসটা একটু আর্দ্র থাকে, আর্দ্রতার কারণে আমরা যেটা বলি যে লাংসের ডিফেন্সের মধ্যে একটা আছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, যে মিউকাসটা তৈরি হয়, মিউকাসটা কম পরিমাণ তৈরি হয়, যার কারণে এই ধুলাগুলো বের করে দেওয়ার প্রসেসটাও এফেক্টেড হয়। স্যার, প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই আমাদের এই ফুসফুস বা রেসপিরেটরি সিস্টেমের গঠনতন্ত্রটা সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। রেসপিরেটরি সিস্টেমে আমরা বলি ফুসফুস। ফুসফুস হচ্ছে মেইন অর্গান। ফুসফুস আসলে আমাদের মানব দেহেরই একটা ভাইটাল অর্গান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে থাকে। আমাদের পরিবেশ থেকে যে অক্সিজেন আছে, অক্সিজেনটা ফুসফুস আমাদের সারা শরীরে ফুসফুস রক্তের সাথে মিশিয়ে দেয় এবং সারা শরীরে সরবরাহের জন্য কাজ করে, এবং শরীরে মানে কার্যকরণের প্রভাবে বা আমরা বলি বিপাকের প্রভাবে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটাও ফুসফুস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। ফুসফুস এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এই জন্য ফুসফুস দুইটা আমাদের দেশে, আমাদের শরীরের মধ্যে বুকের দুপাশে দুটা ফুসফুস আছে। এই ফুসফুসের সাথে কন্ডাক্টিং সিস্টেম আমরা বলি শ্বাসযন্ত্র, এয়ারওয়েটা আছে, আপার এয়ারওয়ে, লোয়ার ওয়ে আমরা এপিগ্লটিস দিয়ে ভাগ করি, ল্যারিংস দিয়ে ভাগ করি। উপরের অংশটা আপার এয়ারওয়ে, নিচের অংশটা লোয়ার এয়ারওয়ে বলি। হ্যাঁ, এই দুটার সাথে সাথে ভেন্টিলেশন, যে শ্বাস প্রশ্বাসের কার্যকরণ, এর জন্য কিছু মাসল ইনভলভ থাকে। মেইন মাসল হচ্ছে ডায়াফ্রাম, মানে আমাদের অ্যাবডোমেন, মানে পেট এবং বুকের মাঝখানে যে বড় একটা পর্দা আছে, দি ডায়াফ্রাম বলি। এই দি ডায়াফ্রাম শ্বাস প্রশ্বাসের জন্য মূল ভূমিকা পালন করে। বুকের পাঁজরের চারপাশে যে প্লুরাল স্পেস, এই সবগুলো মিলে আমাদের শ্বাস প্রশ্বাসটা আমরা নিয়ে থাকি, এবং এই কার্যকরণটা, এই জটিল কার্যকরণটা হয়ে থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এবং প্রতিনিয়ত আমরা প্রতিটা শ্বাসের মাধ্যমে আমরা প্রায় 500 ml এর মতো বাতাস গ্রহণ করি, এবং প্রতি মিনিটের দেখা যায় 6 লিটারের মতো। এইভাবে আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা বাতাস নিচ্ছি এবং বের করছি, এবং এর মাধ্যমে অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করতেছে, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই এখন আপনার কাছে, শীতকালে আমাদের এই ফুসফুস বা লাংস কি কি রোগে আসলে আক্রান্ত হতে পারে এবং এই প্রসেসটা কি? ধন্যবাদ আপনাকে। আসলে শীতকাল আমাদের দেশে, শীতকালটা অনেকটা কমফোর্টেবল। হ্যাঁ, তারপরেও শীতকালে কিছু পরিবেশগত পরিবর্তন হয়। শীতকালে খুব ঠান্ডা পড়ে, কোল্ড হয়, ঠান্ডা পড়ে। আমাদের দেশে এক্সট্রিম কোল্ড হয় না, কখনো বরফ পড়ে না, এই জন্য আমাদের দেশে শীতকালটা কমফোর্টেবল। কিন্তু এই যতটুকু ঠান্ডাই পড়ে, কখনো কখনো 4 ডিগ্রি 5 ডিগ্রি পর্যন্ত নিচে নেমে আসে আমাদের দেশের, বেশি বোধহয় নামে না। এই তাপমাত্রাতেও শ্বাসনালীতে আমরা যখন বাতাস গ্রহণ করি, বাতাসের মাধ্যমেই ঠান্ডা বাতাসটা বুকের মধ্যে প্রবেশ করে। এই ঠান্ডা বাতাসের প্রভাবে যে শ্বাসনালী যেটা আছে, ক্ষুদ্র শ্বাসনালীগুলো সংকুচিত হয়। এর মধ্যে কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, রিলিজের প্রভাবে শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যায়, যার কারণে বাতাসটা ঠিক যেই পর্যায়ে গেলে বাতাসটা ডিফিউশনের মাধ্যমে অক্সিজেনটা রক্তের মধ্যে প্রবেশ করবে, সে প্রবেশে বাধাগ্রস্ত হয়। এটাকে বলি অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ। এর মধ্যে অ্যাজমা হচ্ছে একটা মূল ডিজিজ। অ্যাজমা সাধারণত অ্যালার্জিজনিত যাদের সমস্যা আছে তাদের হয়ে থাকে। আরেকটা স্মোকিং রিলেটেড অ্যাজমা অথবা এয়ার পলিউশন রিলেটেড শ্বাসকষ্ট, সেটাকে আমরা সিওপিডি বলে থাকি। আরও কিছু লাং ফাইব্রোসিস হয়। এটা লাংসের মধ্যে যে প্যারেনকামা যেটা আছে, অ্যালভিওলাই, এই অ্যালভিওলাই সেপ্টারের মধ্যে কিছু ফাইবার টিস্যু তৈরি হয়ে যায়। এটা ধীরে ধীরে অনেক জটিল একটা রোগ, ধীরে ধীরে দেখা যাচ্ছে লাংটাকে নষ্ট করে ফেলে। এটা একটা সময় গিয়ে অনেক কটা কারণের জন্য জড়িত। ইমিউনোলজিক্যাল কারণ আছে, বিভিন্ন কারণ, পরিবেশগত কারণ আছে, জেনেটিক কিছু কারণ আছে, সব মিলে একটা পর্যায়ে ফাইব্রোসিস হয়, আমাদের ফুসফুস নষ্ট হয়। প্রিডমিনেন্টলি আমাদের অ্যাজমা হয়, সিপিডি রোগী, অ্যাজমা রোগীদের অবস্থা খারাপ হয় শীতের মধ্যে, সিপিডি রোগীরা বেশি আক্রান্ত হয়, ফাইব্রোসিসের রোগীরা, এবং সেই সাথে ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণে শীতের মধ্যে আরও কিছু কাজ হয়। যেমন শীতের মধ্যে বাতাসটা একটু আর্দ্র থাকে, হিউমিডিটি কম থাকে, এবং বাতাসের মধ্যে ধুলাকণার পরিমাণটা বেশি থাকে আর্দ্রতার কারণে, যার কারণে বাতাসের মধ্যে সহজেই ধুলাকণাগুলো শরীরে প্রবেশ করে। আর্দ্রতার কারণে আমরা যেটা বলি যে লাংসের ডিফেন্সের মধ্যে একটা আছে মিউকোসিলিয়ারি ক্লিয়ারেন্স, যে মিউকাসটা তৈরি হয়, মিউকাসটা কম পরিমাণ তৈরি হয়, যার কারণে এই ধুলাগুলো বের করে দেওয়ার প্রসেসটাও এফেক্টেড হয়। আলটিমেটলি ইমিউনিটি কম হওয়ার কারণে সহজেই সংক্রামিত হয়, নিউমোনিয়া হয়,
অনেক বেশি মাত্রায় বাচ্চাদের ক্ষেত্রে এবং এক্সট্রিম মানে সিনিয়র সিটিজেন যারা আছে এল্ডারদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে নিউমোনিয়ার প্রবণতা বেড়ে যায় এই শীতের মধ্যে। আচ্ছা স্যার, আপনি তো অনেকগুলো রোগের কথা আমাদেরকে এতক্ষণ বললেন, একটা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমা। এগুলোর মধ্যে স্যার একটু জানতে চাই, যদি বলি শর্ট টার্ম ডিজিজ এবং লং টার্ম বা দীর্ঘমেয়াদী ডিজিজ, তাহলে ক্যাটাগরাইজ করবো কিভাবে? জি, ধন্যবাদ আপনাকে। এটা আসলে শর্ট টার্ম ডিজিজ যেগুলো বলি আমরা, ইনফেকশন যেগুলি হয়, অধিকাংশ ইনফেকশনই শর্ট টার্ম ইনফেকশন। আমরা বলি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অধিকাংশ সময় শীতের সময় ভাইরাস দিয়ে হয়। অনেক কয়টা ভাইরাস এদের রেসপন্সিবল থাকে। এর মধ্যে ইনফ্লুয়েঞ্জা একটা অন্যতম, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, আরও অনেক ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, রোটাভাইরাস, অনেক কটা ভাইরাস আমাদের শ্বাসনালীতে প্রদাহ তৈরি করে। এগুলির সাধারণত শর্ট টার্ম হয়, এগুলো লং টার্ম হয় না সাধারণত। আমাদের বডি ইমিউন সিস্টেম একসময়, আর ব্যাকটেরিয়া আছে, অন্য জীবাণুগুলো, মাইক্রোঅর্গানিজম, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াগুলো প্রবেশ করে, সেগুলিও যে ইনফেকশনগুলি করে সাধারণত শর্ট টার্ম। লং টার্ম হলে রোগী যে ইমিউনিটি সাধারণত এগুলোকে মানে কনফাইন করে এবং এগুলোকে ইরাডিকেট করে, এবং চিকিৎসা না নিলে এটা একসময় লং টার্ম হতে পারে, বাট সেটা অনেক পরিমাণটা অনেক কম, এবং এটার ইফেক্টটা অনেক বেশি, এবং বিশেষ কিছু সার্কামস্টেন্সেসে হয়ে থাকে। আচ্ছা, আর লং টার্ম ডিজিজ বলি আমরা অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কাইটিস, লাং ফাইব্রোসিস, এই যেসব রোগগুলো লং টার্ম ডিজিজ। অ্যাজমার মধ্যে একটা ভ্যারাইটি আছে ইন্টারমিটেন্ট অ্যাজমা, এপিসোডিক, এটা সারা বছর ভালো থাকে, দেখা যায় শীতের সময় গিয়ে হয়, এটা বলি সিজনাল অ্যাজমা। আচ্ছা, এদের অ্যালার্জেনের প্রভাবে হয়, কোনো অ্যালার্জেনের প্রতি এক্সপোজড হলে তখন এই অ্যাজমাটা দেখা দেয়। এটা কিন্তু অ্যাজমা কিন্তু শর্ট টার্মও হতে পারে, কিন্তু আলটিমেটলি ডিজিজ তো থেকে যায়, এর ইয়েগুলো থেকে যায়, প্রসেসটা থেকে যায়। এই জন্য এটা অ্যাজমা, সিওপিডি, ব্রঙ্কিয়েকটাসিস এবং লাং ফাইব্রোসিস, এগুলো লং টার্ম আমরা বলতে পারি। ডিজিজ।